শুভ দুপুর প্রিয় দর্শক, ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথানে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। যারা চ্যানেল আয়ের পর্দায় চোখ রাখছেন, আচ্ছা আমাকে বলুন তো আপনারা কে কে ছবি তুলতে পছন্দ করেন? অনেকেই হয়তো ওপার থেকে বলছেন যে এটা তো আমি। এই ছবি তোলা তো আবার দু ধরনের হয়। কেউ হয়তো ক্যামেরার ওপাশে থাকতে পছন্দ করেন, মানে ফ্রেমে থাকতে। আবার কেউ হয়তো ক্যামেরার পেছনে থাকতে পছন্দ করেন, অর্থাৎ ছবি তুলতে পছন্দ করেন। তবে এই সময় দাঁড়িয়ে আমরা নিশ্চয়ই সবাই স্বীকার করব যে ছবি তোলা একটা দারুণ শিল্প, এবং সবার হাতে বা সবার চোখে যে কোনো একটা ফ্রেম, যে কোনো একটা ছবি আসলে ভাষা পায় না। তবে যে মানুষেরা ছবিকে ভাষা দিতে পারেন, কথা দিতে পারেন, প্রাণ দিতে পারেন, তারা আসলে কিংবদন্তি হয়ে ওঠেন, চিত্রকর হয়ে ওঠেন। আমাদের বাংলাদেশে তথা পুরো পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছেন যারা আজীবন ছবি তুলেছেন, ছবি তুলে তারা এই পৃথিবীর বুকে তাদের নামকে রেখে গিয়েছেন। বাংলাদেশে এমন একজন মানুষ নাসির আলী মামুন। তার হাতে ছবি কথা বলে, তাকে বলা হয় ক্যামেরার কবি। সেই মানুষটির জীবন সম্পর্কে আমরা হয়তো অতটা জানি না, কিন্তু তার ছবি নিশ্চয়ই আমরা প্রত্যেকে দেখেছি কোথাও না কোথাও, জেনে কিংবা না জেনে। সেই মানুষটির জীবন নিয়ে, তার কাজ নিয়ে মকবুল চৌধুরী একটি দারুণ ডকুমেন্টারি ফিল্ম তৈরি করেছেন। এই ফিল্ম নিয়ে নাসির আলী মামুনকে নিয়ে, মকবুল চৌধুরীকে নিয়ে কথা হবে আজকের তারকা কথনে। দুজন মানুষ আমার সঙ্গে উপস্থিত রয়েছেন। শুভ দুপুর, স্বাগতম আপনাদের। আপনাকে স্বাগত। কেমন আছেন নাসির আলী মামুন? হ্যাঁ, খুবই ভালো আছি, কারণ গতকালকে এই ফিল্মটার প্রিমিয়ার শো হয়ে গেল শিল্পকলায়। বহু লোকজন ছিল, আমি তো বিস্মিত একদম। মকবুল চৌধুরী কেমন আছেন? আমি ভালো আছি। আমি গত ৫-৭ বছর ধরে এই ছবিটি নির্মাণ করছি। বিশেষ করে গত ৪ মাস ধরে এটার এডিটিং চলছে। তারপরে আমি বাংলাদেশে এসেছি ৪ তারিখে, আর ১০ তারিখের শো। খুবই স্ট্রেস ছিলাম যে কীভাবে হবে, বাট ইয়েস্টারডে ওয়াজ ওভারওয়েলমিং। মানে আমাদের ৩০০ সিটের একটা হল, এখানে প্রায় ৪৫০ লোক এসেছে। মানে আনবিলিভেবল, আই কুড নট ইমাজিন যে এত লোক কোথা থেকে আসতেছে। মানে এটা আসলে দুজনের প্রতি ভালোবাসা, মানে নাসির আলী মামুনকে নিয়েও মানুষ জানতে চায়, তাকে নিয়ে দেখতে চায়, আবার আপনার নির্মাণ। আপনাকে যদি জানতে চাই সরাসরি, যে হয়তো কারণটা আমরা অনেকেই জানি, তবে আপনার কারণটা আসলে কি ছিল যে নাসির আলী মামুনকে নিয়ে আপনি ডকুমেন্টারি ফিল্ম বানাবেন, সেটা কেন মাথায় আসলো? আমি নাসির আলী মামুন সম্পর্কে আসলে আমি এই গল্পটা অনেক জায়গায় বলেছি যে আমি যখন ৮০-৮৪ সালের কথা বলছি, কিশোর বয়সে, যখন দৈনিক বাংলা ইত্তেফাকের পত্রিকায় দেখতাম কেউ মারা গেলে একটা অসম্ভব সুন্দর সাদা কালো ছবি, আর সেখানে নিচে লেখা ছবি নাসির আলী মামুন। এটা মানে এটা প্রতিনিয়তই হইতো। তখন এটা কৌতূহল, আমি তো আগে থেকেই আমার ছবির প্রতি আগ্রহ ছিল, এটা কৌতূহল জাগলো যে কে এই লোকটা, যে কেউ মারা গেলে তার একটা অসম্ভব ধরনের সুন্দর ছবি। তো পরে আমি জানলাম যে উনি একজন পোর্ট্রেট ফটোগ্রাফার। তো এর অনেক বছর পর আমি ইংল্যান্ডে থাকি, তখন আরেকজন ফটোগ্রাফারের উপর আমি একটা ডকুমেন্টারি ফিল্ম অলরেডি বানিয়েছি, সেটা পাঠশালা শো হচ্ছিল। সেই শো এর পরে যে প্রশ্ন পর্ব চলছিল, তখন পেছন থেকে একজন লোক বলল, আই হ্যাভ এ কোয়েশ্চেন, মাই নেম ইজ নাসির আলী মামুন। তখন আমি বললাম যে আরে আপনাকে তো আমি খুঁজতেছি, আপনি সেই নাসির আলী মামুন। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমার সাথে। কত আগের কথা এটা? আপনার ধরেন বহু 1998 হবে। ও আচ্ছা, অনেক 25 বছরেরও বেশি। তখন আমাকে নাসির ভাই, মামুন ভাই আমাকে ওনার কিছু বই দিলেন, কথাবার্তা বললাম। এরপরে উনি ইংল্যান্ডে গেলেন, তখন ফোনে আলাপ হলো। তো সে থেকে 2017-র দিকে আমার সাথে ওনার একটা ছোটোখাটো বৈঠক হয়। 2018-এ আমরা ফ্রান্সে প্রথম শুটিং করি, এবং 2019-এ মূল এক মাসের একটা শুটিং ঢাকায় হয়। আর এরপরে 2019-20-এর শুরুতে আমেরিকাতে কিছু শুটিং করি। এরপরে তো কোভিড চলে আসলো, এবং আমিও আরেকটা ডকুমেন্টারি ফিল্মে জড়িত হয়ে গেলাম। তো এই ফিল্মটি তখন মানে এটা একটা ভেরি মেজর ওয়ার্ক, অফ কোর্স। তো এই গত 4 মাস ধরে একটা প্রতিজ্ঞা নিয়েছি যে এই ফিল্ম শেষ না করা পর্যন্ত আমি এমনকি কোনো উপন্যাসও পড়ি নাই। আমি এরকমই হয়েছে, আমি যে আই হ্যাভ টু ফিনিশ দিস ফিল্ম, অ্যান্ড দেন আই অ্যারেঞ্জ দ্য শো অ্যাজ ওয়েল। ইভেন ফিল্ম ফিনিশ হওয়ার আগেই আমি ফিল্ম কোন দিন প্রদর্শিত হবে সেই ডেটটা ফিক্স করে ফেলেছি। অ্যান্ড নাও ইয়েস্টারডে, গতকালকের সবচেয়ে বড় জিনিস হচ্ছে লোকজন যে কি পরিমাণ ভালো পাইছে ছবিটা। মানে তা মানে ডকুমেন্টারি ফিল্মের লোকজন হাততালি দেয় না কখনো, কিন্তু কোনো কোনো মুহূর্তে ওই ফিল্মের মধ্যে লোকজন হাততালি দেওয়া শুরু করেছে। মানে এত ওভারওয়েলমিং একটা এক্সপিরিয়েন্স।
ইটস এ ভেরি কনফিডেন্স, এটা আমার জন্য একটা খুব কনফিডেন্টের জায়গা। এবং আমি মনে করি যে আরেকটা জিনিস যে নাসির আলী মামুনের যে জীবন, আমি তো গত 4 মাস 1 বছর ধরে নাসির আলী মামুনের সাথেই বাস করছি, কারণ অনেক কথা অন্যজনের কথা শুনছি এবং তার কর্মপদ্ধতি এগুলো কিন্তু একটা স্পিরিচুয়াল। মামুন ভাইয়ের জীবনটাকে যদি আমরা আসলেই অ্যানালাইজ করি, অনেকে তো বলছে যে উনি সাধক, উনি সুফি, এরকমও অনেকে বলছে, কিন্তু আসলেই কিন্তু কোনো নির্মোহভাবে যে উনি নির্মোহভাবে শুধু সাদা কালো ছবি তুলে গেছে। হ্যাঁ, আমি আমার ফিল্মে একটা লাস্ট শট আছে যে মামুন ভাই দাঁড়িয়ে আছে, পেছনে একটা গ্রাম থেকে একটা মেয়ে গোসল করে চুল ঝাড়তে যাচ্ছে, এই ছবিটা আমার লাস্ট শট। এটা এই কারণেই মামুন ভাই ওই চুল ঝেড়ে ঝেড়ে যাচ্ছে, এই প্রাকৃতিক দৃশ্যটি ওনাকে কখনোই আকর্ষণ করেনি, বরঞ্চ ওনাকে আকর্ষণ করেছে একজন বিজ্ঞ প্রাজ্ঞ মানুষের মুখায়ব। কারণ উনি এই দেশের এই জাতির প্রাজ্ঞ মানুষগুলোকে উনি স্থায়ী করে রাখতে চায়। কি দারুণ করে বললেন, এবং আপনার কথা শুনেই মনে হচ্ছে কাজটাকে আপনি আসলে ধ্যান জ্ঞান করে রেখেছেন এই দীর্ঘ সময় ধরে, এবং নাসির আলী মামুনকে আপনি সাধনা করেছেন। অ্যাবসলিউটলি, কারণ আমি মনে করি যে ওনার জীবন থেকে শেখার অনেক জিনিস আছে। ইফ ইউ ওয়ান্ট টু বি অ্যান আর্টিস্ট, নিঃসন্দেহে নাসির আলী মামুন গতকালকে তো দেখলেন সেই ছায়া বন্দনা, আমি নামটা উল্লেখ করিনি, ছায়া বন্দনা এবং মামুন ইন ফ্রেজ অফ শ্যাডোজ। সো চমৎকার নামও। এই যে ছায়া বন্দনা করলেন একটা দীর্ঘ সময় ধরে, সেটা যখন পর্দায় 62 মিনিটে দেখলেন কেমন লাগলো? ছায়া বন্দনা এটা একটা চমৎকার কাব্যিক নাম। আর ছায়া বন্দনা অর্থ তো আরাধনা করা। আমি তো আলো আধারের আরাধনা করি এবং এখনো করেই যাচ্ছি। এই যে 53 বছরের জীবন, আমি মনে করি যে আমার জীবিতকালে এমন একটি স্মরণীয় ঘটনা এবং এই ভলিউমের একটা চলচ্চিত্র, যেটাকে আমি বলবো প্রায় কয়েক হাজার পৃষ্ঠা যদি বই হতো, কাজটা ওই রকমই। নিঃসন্দেহে মকবুল চৌধুরী সাহেব যে করেছেন, চলচ্চিত্র নির্মাতা, উনি অত্যন্ত শ্রদ্ধা, ভালোবাসা এবং প্যাশন তার একটা ছিল যে সে এটা করেই ছাড়বে, করবেই। কারণ আমার সঙ্গে যখন তার যোগাযোগ হলো প্রথম টেলিফোনে লন্ডন থেকে 2008 সালে সম্ভবত, তখনই উনি বললেন যে আমি করতে চাই, আপনার কিছু ছবি দেখলাম যে আপনার উপরে কাজ করা যায়। তো আমি খুব খুশি হলাম। তো আলাপ হলো যে পরের বছর থেকে তিনি ঢাকায় আসবেন এবং কাজ করবেন। কিন্তু এইভাবে প্রায় 10 বছর অতিক্রম হয় এবং প্রত্যেক বছর উনি বললেন যে এই বছরই শুরু করব। ফাইনালি 2018 সালে তিনি আমাকে নিয়ে গেলেন, আমরা প্যারিস গেলাম প্রথম। আমাকে তার আগে জিজ্ঞেস করলেন যে আপনার প্রিয় শহরগুলির নাম বলেন, আমি নিয়ে যাব আমার খরচে। আমি মনে মনে খুবই একটা সন্দেহ এবং অবিশ্বাস এবং দ্বিধা যে নিয়ে যাবে এত খরচ করে। আমি ঠাস করে বলে ফেললাম নিউ ইয়র্ক, প্যারিস, কলকাতা, অফকোর্স ঢাকা তো। তো উনি ঠিকই নিয়ে গেলেন 18-তে। ওই একই বছর আমরা বোধহয় কলকাতাতে গেলাম। হ্যাঁ, 19-এ কলকাতায়। ওই আবার 19 সালে আমরা নিউ ইয়র্কে গেলাম এবং আমার বাসায় এবং ঢাকার বিভিন্ন জায়গায় উনি শুটিং করলেন। তখন দেখলাম যে শুটিং যখন করছেন উনি, তখন অন্য একজন মানুষ, এত নিষ্ঠা, তার চোখ, তার হাত, তার সমস্ত শরীরের যে বডি ল্যাঙ্গুয়েজ, তখন আমি বুঝলাম যে উনি অন্য একজন লোক, অন্য একটা তেপান্তরে উনি বসবাস করছেন হোয়াইল শুটিং। তো সেটাও আমার জন্য একটা শিক্ষণীয় বিষয় ছিল যে একজন ফটোগ্রাফার, আমি যেটাই বলতে চাই যে তার জীবিতকালে একজন দৃশ্যশিল্পীর উপরে এমন একটা ভলিউমের কাজ বাংলাদেশে আর হয়নি। সেই জন্য আমি অত্যন্ত সৌভাগ্যবান এবং আমি বারে বারে না আমার কৃতজ্ঞতা আমিও সৌভাগ্যবান, কারণ মকবুল চৌধুরী ভাইয়ের কাছে আসলে মামুন ভাইয়ের যে ছবির কালেকশন, এগুলো তো কোনো প্রাইসলেস। এবং মামুন ভাই উইথাউট এনি অবজেকশন হি হ্যাজ গিভেন মি দ্য অ্যাক্সেস টু হিজ অ্যাসেট। আচ্ছা বলেন, এটা আমি সৌভাগ্যবান না উনি সৌভাগ্যবান? না, আমি বলি আসল সৌভাগ্যবান হচ্ছে আমরা দর্শকরা, কারণ দুজন শিল্পী, চমৎকার দুজন শিল্পী, যিনি হয়তো স্থির ফটো তোলেন, আরেকজন হচ্ছে চলমান। এই দুজন যখন একত্রিত হয়ে একটা চমৎকার কিছু বানান, সেটা ইতিহাসের সাক্ষী। সৌভাগ্যবান আসলে আমরা, আমাদের দর্শক যারা রয়েছেন, বাংলাদেশি বা পৃথিবীর মানুষ যারা রয়েছেন, সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই যে একটা দীর্ঘদিনের স্বপ্ন আমি বলবো সেটা আসলে আলোর মুখ দেখেছে। সেটা তো ভীষণ আনন্দের নিশ্চয়ই। নাসির আলী মামুন, প্রথম ক্যামেরা কোনটা ছিল?
আমার প্রথম ক্যামেরা ছিল 120 বক্স ইয়াশিকা ক্যামেরা। আচ্ছা। আমার বাসার কাছে একটা স্টুডিও ছিল, স্টুডিও নেহার। তাদের কথা আমি সবসময় বলি, ভুলি না, কারণ আমাকে যখন কেউ চেনে না এবং আমার হাতে ক্যামেরা দেওয়ার কথা না ওই তরুণ বয়সে, তারা কিন্তু মাঝে মাঝে স্টুডিওর ক্যামেরাটা দিত, যেই ক্যামেরায় তারা স্টুডিওতে ছবি তুলতো। ক্যামেরার ট্রাইপডের মধ্যে স্টুডিওর ওই ক্যামেরাটা বসানো থাকতো। আচ্ছা। ছুটির দিনে বেশিরভাগ সময় নিতাম, রোববার ছুটি থাকতো তখন। 67 সালে প্রথম তাদের ক্যামেরাটা আমি নিলাম। আমার বয়স তো খুব কম, সেই 13-14 বছর বয়সে সেটা ধানমন্ডি লেকের পাড়ে গেলাম। আর শেষ ক্যামেরা এখন কোনটা? শেষ ক্যামেরা আমি এখন ব্যবহার করি, সেই ক্যামেরাটা এখনো আছে। ইয়াশিকা মকবুল সাহেবের ফিল্মের মধ্যে সেটা আছে, যে এখানে আমার হাতে যে একটা ছবি, এটা কিন্তু আচ্ছা। সেই বক্স ক্যামেরাটা। এইটাই সেটা স্টুডিওর না, আমি এই ক্যামেরাটা কিনেছিলাম আচ্ছা। 80-র দশকে। সেই ক্যামেরাটা এটা এখনো আছে? এখনো ব্যবহার করছেন? ব্যবহার করি এখনো, এবং দারুণ। মাঝে মাঝে, সব সময় না। কিন্তু এখন আরেকটা ক্যামেরা ব্যবহার করি সনি, আরেকটা করি মার্ক টু। ওটা দুইটাই ডিজিটাল ক্যামেরা। মাঝে মাঝে যখন ছবি তুলে এই ক্যামেরা, অনেকে বলেন যে আপনি তো ফিল্মে কাজ করতেন, ডিজিটাল কেমন লাগে, এটা কি সমর্থন করেন? আমি বললাম যে আমি ফিল্মই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ ফিল্মের লেয়ারটা হলো ওয়াটার কালারের লেয়ার, যেটা আমি পছন্দ করি, যেটা ম্যানুয়ালি করতে হয়। আচ্ছা। আর ডিজিটালটা হলো ইলেকট্রনিক ডট থাকে, সেই ডটের সমন্বয়ে একটা ইমেজ দাঁড়িয়ে যায়। কিন্তু দুইটাই আমি পছন্দ করি, ফিল্মটা আমি বেশি পছন্দ করি। দারুণ। আচ্ছা, এই যে বলছিলেন যে স্বাধীনতারও আগের সময়ে দেশ ভাগ হলো, আবার দেশে একটা অস্থির পরিস্থিতি, সেই সময় 13-14 বছরের একটা ছেলে কেন ফটোগ্রাফির প্রতি আগ্রহ হলো আসলে? আমি মুক্তিযুদ্ধের সময় আমার 17 প্লাস, 71 সালে, সেই 71 সালের ওই সময়টাই 3রা মার্চ আমি দেখলাম যে ইত্তেফাকে একটা বিজ্ঞাপন, ছোট্ট এক কলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যে শেখ মুজিবুর রহমান উনি আজকে প্রধান অতিথি। 3টার সময় ছিল, 3রা মার্চ। আমি গেলাম সেই স্টুডিও নিহারের ক্যামেরা নিয়ে, 120 এরকম ক্যামেরা, ছবি তুললাম। সমস্ত প্রেস ফটোগ্রাফাররা দেখলাম যে সামনে থেকে ছবি তুলছেন, এবং স্টেজের পেছন দিকে যে ব্যানারটা, সেইটা নিয়ে তারা ছবি তুলছেন। আমি দেখলাম যে না, এমনি তাদের মধ্যে আমি খুব অস্বস্তি, কারণ অনেকে আমাকে ধাক্কা দিচ্ছিল এবং আমাকে চলে যেতে বলছিল। আমি কোন প্রেসের, কারণ চেহারা ছোট্ট, অল্প বয়স, এরকম শুকনা। তো আমি একটা পাশে চলে গেলাম, তখন দেখলাম যে এইটাই আমার আসল জায়গা। আমার ব্যানারের দরকার নাই, আমার দরকার বঙ্গবন্ধু এবং তার সঙ্গে সমস্ত জাতীয় নেতারা, হ্যাঁ, জাতীয় নেতারা, তাদের মুখের বিভিন্ন মুহূর্ত আমি বন্দি করব। আমি সেই ছবিটা তুললাম। কিন্তু আশ্চর্য, সেদিন এত অডিয়েন্স ছিল, লক্ষ লক্ষ মানুষ, জনতা, কেউ জানে না যে আর 4 দিন পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ দেবেন। সেই 7ই মার্চেও আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, ছবিও তো আমি তুলেছিলাম। যে বিস্ময়কর সব এগুলো। তারপরে তো বঙ্গবন্ধুর বহু ছবি আমি তারপরেও আমি তুলি। আমি তার একটা প্রদর্শনীও করেছিলাম তার শতবার্ষিকীতে। বাহ, দারুণ। মানে ইতিহাসের সাক্ষী হয়ে ইতিহাসকে আসলে ধরে রাখা। আরেকটা জিনিস কি জানেন, প্রত্যেকটা শিল্পীর জন্য, এই যে আপনি ইতিহাসের কথা বললেন, তার দৃশ্যশিল্পীদের কথা বলছি, তার ছবিতে কিন্তু ইতিহাসের ইশারা থাকতে হবে যদি সে বড় শিল্পী হতে চায়, এবং সাংস্কৃতিক ইতিহাসের অনেকগুলি চিহ্ন এখানে থাকবে। যে এইসব ধারণ করতে পারবে না তার শিল্পে, সে কিন্তু বেশি দিন টেকে না। দারুণ বলেন। আচ্ছা, নাসির আলী মামুন কেন এই যে রঙিন দুনিয়াতেও কেন সাদা কালো ছবিই তুললেন? সাদা কালোতে আপনি কি, এই যে আমরা বসে আছি স্টুডিওতে, আমাদের সব রঙিন, আর যখন সাদা এবং কালোর সমন্বয় এবং দুইজনের সঙ্গে যে একটা মানে সৃষ্টিশীল কাজ বিনির্মাণ করা, সেটা কিন্তু একটু কঠিন কাজ, কিন্তু এই কাজটি সবাই আগ্রহ সহকারে দেখে। আপনি দেখবেন যে একটা গ্যালারির মধ্যে অনেক কালার ছবি, যেহেতু আমার সঙ্গে রং, স্টুডিওতে রং, আমার চারপাশে রং প্রকৃতিতে, একটা গ্যালারির মধ্যে যখন আপনি কয়েকটা সাদা কালো ছবি দেবেন, ঝোলাবেন, তখন কিন্তু মানুষ বারে বারে দেখে, কারণ সাদা কালো সে কম দেখে চোখে। এটা অ্যান্টিক কালার। আচ্ছা, দারুণ। কিছু বলবেন? না, আমি কিছু বলবো না। আমি একটু অ্যাড করি যে না, মামুন ভাই যে ছবিগুলো তুলে, সেগুলো তো একটা ইতিহাস হয়ে যাচ্ছে, এগুলো পরবর্তী প্রজন্মের জন্য। আর তখন তো সাদা কালোই ছিল আপনার, মূলত সাদা কালো। 1972-তে সেলুলয়েডে সাদা কালোই ছিল বেশি, এটাও একটা কারণ। কিন্তু 78 সালে কালার আসে ঢাকায়।
হ্যাঁ এইটাই 78 সালে কালার আসে কিন্তু কালার আসার পরেও আপনি সেই ভালোবাসাটাই কিন্তু আসলে ভালোবাসা ধরে রাখে রেখেছেন। এবং কারণ হচ্ছে যে ওনার ছবিগুলো কিন্তু ছবি তোলার কারণে তার কম্পোজিশনের কারণে একটা আর্কিওটিপিক্যাল একটা ক্যারেক্টার একটা ভাস্কর্য সুলভ একটা 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 গুণ আছে এবং এইটাই আমার ডকুমেন্টারি ফিল্মে আমরা আলোচনা করেছি যে হোয়াই হিজ ফটোগ্রাফস আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তার কম্পোজিশন, উনি আলো এবং আধারের কোনো জায়গায় হয়তো খুব বেশি লাইট, কোনো জায়গায় কম লাইট। আমন ভাই আসলে বলেন না, কিন্তু সেজন্যই তো এই ডকুমেন্টারির নাম ছায়াবন্দনা, একদম। আরাধনা করা আর আর 62 মিনিটের ফিল্মটা 12টা সেক্টরে ভাগ করেছেন আপনি, সেটার কারণটা যদি বলতেন। 12টা সেক্টরে কাজ করার কারণ হচ্ছে যে আমি যখন ফিল্ম শুরু করি তখন আমি প্রথমেই তো ছিল যে মামুন ভাই আমেরিকায় ছিল, ওকে একটা, তারপরে মামুন ভাই সম্পর্ক তৈরি করে, মামুন ভাই একটা ইনসাইট আছে। আমি এই যে উম্মাদ পত্রিকা, আমার বন্ধু কালকে লিখছে যে তাদের উম্মাদ পত্রিকায় লিখেছে যে যদি নাসির বিখ্যাত হতে চাও নাসির আলী মামুনকে দিয়ে একটা ছবি তুলে নাও, তাহলে বিখ্যাত হওয়ার তোমার সম্ভাবনা বেড়ে যাবে। মানে নাসির আলী মামুনের ইনসাইটটা এরকম যে উনি বুঝতে পারে যে কোন শিল্পী কোন প্রতিভা আগামীতে হয়তো আরও নাম করবে। তো আমার ফিল্মেও এটা একটা সাবজেক্ট ছিল। এরকম কয়েকটা করার পরেও আমি কিভাবে একটা ফিল্ম স্ট্রাকচার হবে, হাউ আই এম গোইং টু প্রেজেন্ট ইট, এটা কিন্তু একটা ফিল্ম মেকারের জন্য খুবই কঠিন একটা প্রশ্ন। কারণ আপনি দর্শককেও দর্শক যাতে ধৈর্য হারা না হয় সেটাও আপনি খেয়াল রাখতে হবে। তো এরপরে ওইটা আমি হঠাৎ করে আমি ফুটেজ দেখলাম যে একটা জায়গায় মামুন ভাই আমাকে এক্সপ্লেইন করতেছেন ক্যামেরার মধ্যেই যে এই আমার ক্যামেরা ইত্যাদি ইত্যাদি 12টার, এই 12টা বলার সাথে আমি ভাবলাম যে হ্যাঁ, তো আমি এটা করি না কেন, 12টা সেকশন করে ফেলি এবং প্রতিটা সেকশনের নাম আর ওনার যে ফ্রেম চারকোনা ওইটার মধ্যে ওই নামগুলো উঠবে। তখন আমি চিন্তা করলাম যে 12টার মধ্যে, তখন আমার কাছে তো ক্যামেরা নাই, আমি গুগলে গিয়ে ওই ক্যামেরা আমি জিজ্ঞাসা করলাম ফোন করে, মামুন ভাই আপনার ক্যামেরার মডেলটা কি? উনি বলে এই মডেল। আমি গিয়ে দেখলাম যে ওইটার মধ্যে ওই গুল জায়গাটা এখানে 12 লেখা, ওই তখন আমি শিখলাম যে কিভাবে ওটা আমি কিন্তু গ্রাফিক্স করে অ্যানিমেশনের মতো করে যে 12 লেখা কাছে আর ওই নাম্বারটা উঠে, হ্যাঁ, তারপরে আমি একটা সাউন্ড, এটা এখানেও আছে, এই 12টাও এখানে আছে না, 12টা তখন একটা সিম্বলিক সব জায়গায় রাখা। তো এই হচ্ছে গিয়ে 12টা। কিন্তু 12র চেয়ে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ মামুন ভাই, যে আপনি একটা শব্দ ব্যবহার করেন যুগলবন্দি। এটা হয়তো নাসির আলী মামুনেরই শব্দ। যুগলবন্দি উনি বিশেষ করে শিল্পী সুলতানের ছবিগুলোতে উনি বলেন যে আমি আসলে ছবি তুলি নাই, আমি এটা যুগলবন্দি করেছি। এটা একটা খুবই পোয়েটিক এবং খুবই স্পিরিচুয়াল টার্ম যে আমি একটা সম্পর্কের মাধ্যমে ছবিগুলো তোলা। এবং যেমন শহীদুল আলম খুব অ্যানালাইজ করছেন যে আমি কখনোই আপনার কাছে ওইভাবে আমাকে মেলে ধরবো না যদি আপনার সাথে আমার সেই সম্পর্কটা না থাকে। তো এই সম্পর্কটা খুব জরুরি এবং আমি এই গত 5-7 বছরে মামুন ভাইয়ের সাথে দীর্ঘ আলাপ, এই সম্পর্কের ভিত্তিতে কিন্তু এই ছায়াবন্দনা ছবিটাও তৈরি হয়েছে, ঠিক না মামুন ভাই? আর আজকে আমরা যা যা কথা বলছি দর্শকদের হয়তো এগুলো নিয়েই অনেক কৌতূহল হচ্ছে, কিন্তু পুরো ব্যাপারটি জানতে আসলে 62 মিনিটে সেই ছায়াবন্দনাই দেখতে হবে। যারা গতকালকে মিস করেছেন তাদের জন্য আসলে কি সুযোগ আছে আগামীতে দেখার? এখন চিটাগাংয়ে একটা হচ্ছে, সিলেটে একটা হবে এবং ঢাকায় শর্ট ফিল্ম ফোরাম একটা মিট দ্য ডাইরেক্টর সেশন করছে, দ্রিকে হয়তো এটা হবে। এছাড়া হয়তো আগামীতে কোনো ফেস্টিভ্যালে, ঢাকায় ডিসেম্বরে 2টা ফেস্টিভ্যাল আছে, আমি এখনও ডিসিশন নেইনি কোন ফেস্টিভ্যালে দেব। আর ধরেন এখনও পর্যন্ত কোনো ওটিটি প্ল্যাটফর্মে বা কিছুতে দেওয়ার ইচ্ছা নাই। আরেকটা জিনিস বলি যে আমার এটা ইংরেজিতে সাবটাইটেল হবে এবং আমি খুব কনফিডেন্ট, এবং এটাও একটা ইনহেরেন্ট একটা এইম আছে এই ডকুমেন্টারি ফিল্মের, যে মামুন ভাইকে একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে পরিচয় করিয়ে দেওয়া, যে আমাদেরও একজন এরকম পোর্ট্রেট ফটোগ্রাফার আছে বাংলাদেশ নামক একটা দেশ। আমাদের জন্য অহংকার। অ্যাবসলিউটলি, বাংলাদেশ নামক একটা দেশে একটি লোক গত 56 বছর ধরে একই জিনিস করে যাচ্ছে, করতে করতে সে একটা নিজস্ব স্টাইল, একটা থিওরি, একটা প্রসেস, একটা মডেল অফ ওয়ার্কিং, দর্শন জায়গা তৈরি করেছে। অ্যান্ড হেয়ার ইট ইজ, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট এই ফিল্মটা এই ইনফরমেশনের ভেহিকল হিসেবে কাজ করবে। আই এম ভেরি কনফিডেন্ট। গতকালকের প্রদর্শনীতে নিশ্চয়ই এই ছায়াটা আপনারা পেয়েছেন দর্শকদের কাছ থেকে, যে হ্যাঁ, গতকালকের
প্রদর্শনীতে আমি তো অ্যাজ এ ফিল্ম মেকার আমার মানে অনেক সময় আসে না যে আপনার ল্যাপটপ থেকে আপনার ফিল্ম চলছে, এটা যদি আটকে যায় এরকম একটা ভয় ছিল। আমি মানে কতক্ষণে ফিল্ম শেষ হবে। ফিল্ম শেষ হওয়ার পর প্রথমেই আমার পাশে যিনি বসে আছেন উনি দেখে আমাকে কংগ্রেচুলেশন বলতেছেন। আমি বললাম আপনি বুঝলেন কীভাবে যে আমি ফিল্ম বানাইছি? আমি তো অন্ধকারে বসে আছি। বলে না, আমি লক্ষ্য করছি যে আপনি ছিলেন। এরপরেই ওই আশেপাশের 4-5 জনই যখন উঠে আমাকে জড়িয়ে ধরলো তখন আমি বুঝলাম যে আসলে যে ফিল্মটা পছন্দ হয়েছে। এবং লোকজন হাততালি দিতেছিল বিভিন্ন জায়গায়। কয়েকটা জায়গা আছে খুবই মানে, কালকে একজন বললো যে তার 4-5 বার মানে গুসপাম যেটা লোম দাঁড়িয়ে যাওয়া, একটা ইমোশনাল জায়গা। এটা আমিও ফিল্ম মেকিংয়ের সময় ওই রকমেরই তৈরি করেছি যাতে মানুষের, মামুন ভাইয়ের প্রতি, তার কাজের পদ্ধতির প্রতি মানুষের একটা ভালোবাসা তৈরি হোক, সো দ্যাট নেক্সট জেনারেশন। আমাদের তো এখন একটা ফাস্ট মিডিয়াম, শিল্প, ফটোগ্রাফি হোক, পেইন্টিং হোক, লেখক হোক, ফিল্ম মেকিং হোক, ইউ হ্যাভ টু বি ভেরি প্যাশনেট অ্যাবাউট ইট অ্যান্ড পারসিভিয়ার। মামুন ভাই যেভাবে পারসিভিয়ার করছে তার জীবনে, এবং মামুন অনেকেই বলেছে আমাদের সবার জন্য ইন্সপিরেশন। অ্যাবসলিউটলি। গতকালকে সন্ধ্যাটা আমাদের নিউজ রিপোর্টের মাধ্যমে আমরা একটুখানি দেখে আসি দর্শকদের সাথে নিয়ে। এরকম ছবি আমি তুলি, নাসির আলী মামুন রেকর্ড হয়ে যাচ্ছে, বিশ্বাস করা যাচ্ছে। ছবি তুলেছেন অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে। আলো ছায়া নিয়ে খেলা এই শিল্পীর পোর্ট্রেট ফটোগ্রাফিকে দিয়েছেন নতুন মাত্রা। তাকে নিয়ে নাসির আলী মামুন ইন প্রাইজ অফ শ্যাডোজ ছায়াবন্দনা প্রামাণ্যচিত্রের প্রদর্শনী। নাসির আলী মামুনের কাজ, শ্রম ও ধ্যান ফটোগ্রাফির নতুন মাত্রা বলে উল্লেখ করেন বিশিষ্টজনেরা। প্রামাণ্যচিত্র প্রদর্শন নিয়ে উচ্ছ্বসিত নাসির আলী মামুন। দীর্ঘ 5 বছর ধরে প্রামাণ্যচিত্রটি নির্মাণ করা হয়েছে বলে জানালেন পরিচালক মকবুল চৌধুরী। নাসির আলী মামুনের ক্যামেরার প্রতি শ্রম ও ধ্যান নতুন প্রজন্মের জন্য প্রেরণা হয়ে থাকবে বলে উল্লেখ করেন বক্তারা। দারুণ। নাসির আলী মামুন, যদি বলি যে 56 বছর ক্যামেরার সাথে সখ্যতা, বন্ধুতা, কোন ঘটনাটি কিংবা কোন স্মৃতিটি, কোন ফ্রেমটি মনে হয় যে জীবনের প্রাপ্তি, বারবার মনে করলে ভালো লাগে, চোখে ভাসলে ভালো লাগে? এটা আসলে অনেক স্মৃতি, মানে আমাদের তো ছোট্ট অনুষ্ঠান, অনেক স্মৃতি। ক্যামেরার ছবি তোলার নেপথ্যে, ছবি তোলার মুহূর্তে, তারপরে পরে এই যে বিশিষ্টজনদের, মকবুল ভাই বলেছেন যে আমি যাদের ছবি তুলেছি প্রত্যেকের সাথে আমি একটা সম্পর্ক স্থাপন করেছি। শুধু তাই না, প্রত্যেকটি বিশিষ্টজন যারা আছেন তাদের সন্তান, নাতি নাতনি, এদের মধ্যে আমি চেষ্টা করেছি যে ফটোগ্রাফির প্রতি এক ধরনের দরদ এবং ফটোগ্রাফির যে একটা বীজ আমি কিন্তু বপন করে দিয়ে আসছি। এবং ওই সব বাড়িতে পরবর্তীকালে তারা কেউ কেউ ক্যামেরা কিনেছে, ডিজিটাল ক্যামেরায় কাজ করে তারা। এই যে ইন্সপিরেশন, এবং আমি প্রথম দিকে বলতাম বিশিষ্টজনদের যারা বুঝতে পারতো না 70-এর দশকের শুরুতে যে একজন ফটোগ্রাফার ব্যাগ নিয়ে আমাদের বাসায় কেন আসে, একটা দ্বিধা সন্দেহ যে কেন আসে। তখন ওই রেওয়াজ ছিল না এখনকার মতো। অল্প কয়েকটা পত্রিকা বিশিষ্টজনরাই ছবি সাপ্লাই দিত, তাদের স্টুডিওতে তোলা ছবি। যদি সংবাদপত্রের বা কোথাও প্রয়োজন হতো, আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি, তখন আমি বলা শুরু করলাম যে দেখেন, আপনারা অনেক সময় ব্যয় করে স্টুডিওতে যান, আপনাদের অর্থ ব্যয় হয়, সময়ও নষ্ট হয়, আমি স্টুডিও আপনাদের কাছে আসবো। তখন তারা নড়ে চড়ে বসলেন যে স্টুডিও বাসায় আসবে। এইভাবেই আমি বলতে শুরু করলাম। আর দেখবেন একটা জিনিস, যে যাদের ছবি বইতে, ক্যাটালগে ছাপা হতো 70-এর দশকে, 80-র দশকে, এমনকি 90-এর দশকে, প্রায় ছবি কিন্তু বেশিরভাগই, বিশেষ করে 70-80 দশকে, স্টুডিওর ছবি তার মূল চেহারার সাথে কিন্তু মিল নাই। চেহারাটা সাদা, আসলে তার চেহারা কালো, মুখে গালে গর্ত, কিন্তু ওইখানে দেখা যাচ্ছে যে ফোলা, অন্যরকম, মানে মূল চেহারাটা সেখানে কেন যেন অনুপস্থিত। আমি দেখলাম যে একটা মানুষ দেখতে যেমন, আমি ঠিক সেই রকম ছবি তুলব। এবং মিডিয়াতে, বিশেষ করে প্রিন্ট মিডিয়াতে এবং প্রকাশনা জগতে একটা ধরনের কিন্তু নীরব বিপ্লব কিন্তু সংঘটিত হয়েছে। আমরা হয়তো টের পাচ্ছি না যে ওই স্টুডিও ছবি থেকে চোখ ঘুরে আমাদের এই ছবিতে আসলো, নাসির আলী মামুনের ছবিতে। আর একটা কথা যেটা আপনি আর মকবুল ভাই বললেন যে যুগলবন্দি, আমি আসলে যুগলবন্দি করি। যেমন মকবুল ভাই যদি সরোদ বাজায়, এই গত 5-6 বছর আমার সাথে কাজ করা, আমি কিন্তু সিতার বাজিয়েছি, এইরকম একটা পরিস্থিতি। তা না হলে কিন্তু আমাদের দুইজনের মধ্যে কিন্তু দূরত্ব তৈরি হতো। উনিও আমাকে বুঝতেন না, আমিও ওনাকে বুঝতাম না। এই যে বোঝাপড়ার কারণেই কিন্তু
আমার প্রত্যেকটা পোর্ট্রেট ফটোগ্রাফিতে মোটামুটি প্রাণ থাকে, বোঝা যায় যে এই একদম মানুষটা একটা দারুণ প্রাণ বললেন আছে। যে শিল্পের প্রাণ তখনই আসে যখন সেটা যোগসূত্র তৈরি করতে পারে। আর আমি ক্যামেরা দিয়ে, যেমন শঙ্খ ঘোষ এর ছবি উনি তুলছেন, আমি দূরে দাঁড়িয়ে ক্যামেরা দিয়ে রেকর্ডিং করছি, এই মুহূর্তগুলো কিন্তু খুবই বিরল। যে একটা ফটোগ্রাফারের ফটো তোলার সময়, যেমন মনে করেন গণেশ হালয়ের বাসায় মামুন ভাই মাটিতে পড়ে এরকম করে মানে ছবি তুলছে, এই এবং যে এখানে একটু যুক্ত করি মকবুল ভাই, শঙ্খ ঘোষ অত্যন্ত উনি এমন একটা পরিশীলিত মানুষ, ছবি খুব বেশি তুলতে চায় না এবং ভিডিও কিন্তু কোনো সময় উনি তোলেন করেন না, রাজি না। একদম না। ভিডিওতে ভয়েস বা কোনো ইন্টারভিউ দেওয়া এটা ওনার নাই। কিন্তু মকবুল ভাইকে এবং আমরা যখন গেলাম উনি কিন্তু রাজি হলো, ক্যামেরা ছিল সামনে, উনি কথা বললেন এবং তার মতো লোক তখন কিন্তু উনি মারা যাচ্ছে কিন্তু হ্যাঁ, ক্যান্সার, গলায় ভীষণ ক্যান্সার। অসুস্থ, গলার কথা বেরোচ্ছে না, ওই সময় কিন্তু আমাদের সময় দিলেন। এই যে আপনার 56 বছরের যে যাত্রা, ক্যামেরার সঙ্গে, ছায়ার সঙ্গে, মানুষের সঙ্গে, তাকে আমরা স্যালিউট জানাই, তার প্রতি আমাদের শ্রদ্ধা। এবং মকবুল চৌধুরী, আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা, এই চমৎকার কাজটি করেছেন এবং আবারও অভিনন্দন জানাচ্ছি। অনেক ধন্যবাদ আজকে তারকা কথনে আসার জন্য, দারুণ একটা সময় কাটলো আমাদের। আপনাদের জন্য পাঠক সমাবেশের পক্ষ থেকে এই উপহার রয়েছে। বাহ, অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, নিশ্চয়ই আবার আপনাদেরকে অবশ্যই। প্রিয় দর্শক, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে আমাদের এই আড্ডা। শিল্প যারা ভালোবাসি, যারা শিল্প চর্চা করতে চাই, এই যে ধ্যান, এই যে সাধনা, এটি আমাদের সবার জন্য নিশ্চয়ই শিক্ষণীয়। আবার দেখা হবে চ্যানেল আইতে তারকা কথনের পর্দায়। সবাই আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। ভালো থাকুন, সুস্থ থাকুন।